এনবিআরের আদায় করা রাজস্বের প্রায় সমপরিমাণ অর্থই চলে যাচ্ছে বিভিন্ন খাতে কর অব্যাহতি সুবিধায়। সবশেষ অর্থবছরে যা ছিল জিডিপির প্রায় 6.5%। সম্প্রতি এই তথ্য তুলে ধরে রাজস্ব বোর্ড। সংস্থার মতে আয় কমে যাওয়ার বড় কারণ এ ধরনের ঢালাও সুবিধা দেয়া। তাই সংস্কার ও যৌক্তিকভাবে তা নির্ধারণ করা গেলে বিপুল আদায় বাড়ানো সম্ভব বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অটোমেশন ও তথ্য ভিত্তিক উন্নয়নের মাধ্যমে এই খাতে আমূল পরিবর্তন আনতে হবে। আরও জানাচ্ছেন মইনুল হাসান। সবশেষ অর্থ বছরে রেকর্ড রাজস্ব আদায় করেছে এনবিআর। তবুও ঘাটতি প্রায় ৮৮,০০০ কোটি টাকা। সেটি আমলে নিয়েই চলতি অর্থ বছরে সংস্থাটিকে আদায় করতে হবে ৬,০৪,০০০ কোটি টাকা, যা অর্জনে দরকার ৪৫% প্রবৃদ্ধি। অথচ গত আড়াই দশকে সংস্থাটির গড় প্রবৃদ্ধি ১৩.৫%। বর্তমানে জিডিপির অনুপাতে কর আসে মাত্র ৬.৮%। অথচ প্রায় একই পরিমাণ অর্থ অধরা থেকে যাচ্ছে কেবল ছাড় ও অব্যাহতির কারণে। এনবিআরের তথ্য বলছে, সবশেষ অর্থ বছরে কর অব্যাহতির পরিমাণ ছিল জিডিপির প্রায় ৬.৫%। যে অব্যাহতিগুলি যখন শেষ হওয়ার কথা, সেগুলোকে যাতে আর নবায়ন না করা হয়। নতুন অব্যাহতির দাবি সবসময় আসবে। সেগুলোর যৌক্তিকতা মানে কস্ট বেনিফিট অ্যানালিসিস ছাড়া চাইলেই দিয়ে দিলাম, তাহলে সেটার একটা মূল্য তো রাজস্ব আহরণের মধ্যে দিয়ে দিতেই হবে। যদি সত্যি সত্যি এলডিসি থেকে আমাদের গ্র্যাজুয়েশন হয়, তাহলে তো আসলে আমাদের কিছু প্রণোদনা এখন যেটা আমরা রপ্তানি পর্যায়ে দিচ্ছি, এটার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এবং একই সাথে আমার কর কাঠামোতে যে বিভিন্ন ছাড়গুলো আছে, সেইগুলোকে আমরা পর্যায়ক্রমে কীভাবে তুলে আনবো, এই পরিকল্পনা কিন্তু থাকবার কথা ছিল। সংস্থাটির এক হিসাবে ২০২২-২৩ অর্থ বছরে আয়কর, মূসক ও কাস্টমস মিলে রাজস্ব ছাড়ের পরিমাণ ছিল প্রায় ৩ লাখ কোটি টাকা, যা ওই অর্থ বছরে এনবিআরের আদায়ের সমান। ফলে এমন কর ছাড় যৌক্তিকীকরণ এখন বড় চ্যালেঞ্জ। বৃহৎ অনানুষ্ঠানিক খাত, ব্যাংক, পুঁজিবাজার ও নিয়ন্ত্রক সংস্থার মধ্যে তথ্য বিনিময় ঘাটতি, সমন্বিত অটোমেশনের অভাব, পণ্য সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ডিজিটাইজেশন না হওয়া সহ নানা কারণে প্রত্যাশিত রাজস্ব আদায় হচ্ছে না বলে মনে করে এনবিআর। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব সংকটের কথা তুলে ধরেন রাজস্ব কর্মকর্তারা। একই সাথে অর্থ পাচার প্রতিরোধে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার বিষয়টি ছিল প্রস্তাবে। এমন বাস্তবতায় মধ্যমেয়াদে কর জিডিপির অনুপাত ১০% এবং ২০৩৫ সালের মধ্যে তা ১৫% নেয়ার লক্ষ্য সরকারের, যা নিয়ে কাজ করছে এনবিআর। এনবিআর যেভাবে এখন সংগঠিত আছে, যে কাস্টমস উইং, ইনকাম ট্যাক্স, ভ্যাট, এইগুলোকে একীভূত করা, পৃথকীকরণ, পলিসি আর অ্যাডমিনিস্ট্রেশনকে আলাদা করা, এগুলো তো টেকনিক্যালি সাউন্ড প্রপোজাল। এটাকে বাস্তবায়ন করতে পারবেন কিনা এবং এটা বাস্তবায়ন করতে গেলে যাদের সহযোগিতা প্রয়োজন, তাদের থেকে সহযোগিতা পাওয়ার ব্যবস্থাটা হচ্ছে কিনা, সেইটা নিশ্চিত করে এগোতে হবে। শীর্ষ রাজস্ব বকেয়ার তালিকা তৈরি, ঝুঁকিপূর্ণ কোম্পানি ও সম্পদশালী শনাক্তকরণ, করদাতার ব্যাংক, ভূমি, যানবাহন, কোম্পানির নিবন্ধনের সাথে তথ্য ভাণ্ডারের সংযোগ সহ ৩ মাস থেকে ৫ বছর মেয়াদী বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে এনবিআর। মইনুল হাসান, ৭১, ঢাকা। রাজস্ব আদায় কম ও পরিচালন ব্যয় বেশি হওয়ায় সবশেষ অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে রেকর্ড ঋণ নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী যার পরিমাণ ১,৬৫,৫৩৮ কোটি। এর আগের অর্থবছরে যা ছিল ৬২,২২১ কোটি। সে হিসাবে ঋণ বাড়ল ১,০৩,০০০ কোটি টাকা। প্রতিবেদনে বলা হয়, ঘাটতি মেটাতে বিভিন্ন উৎস থেকে সরকারের মোট ঋণ ছিল ২,২২,০০০ কোটি টাকা। এর আগের অর্থবছরে যা ছিল ১,৭৮,০০০-এর কিছু বেশি। ফলে বছর ব্যবধানে তা বাড়ল ৪৪,০০০ কোটি বা প্রায় ২৫%। ব্যাংকের বাইরে বিদেশি উৎস থেকে নেয় ৫৭,৭৪৩ কোটি টাকা। এর ফলে সরকারের মোট অভ্যন্তরীণ ঋণ দাঁড়িয়েছে ১১,২২,২৭০ কোটিতে, যা জিডিপির ১৮.৩৪%। গেল এক বছরে ইউরোপ আমেরিকায় $১.৫ বিলিয়ন পোশাক রপ্তানি হারিয়েছে বাংলাদেশ, যার পেছনে বড় কারণ ট্রাম্প ট্যারিফ। কেননা এর ফলে কমেছে চাহিদা, বেড়েছে রপ্তানিকারকদের মধ্যে প্রতিযোগিতার চাপ। যদিও এই সুযোগ নিয়েছে ভিয়েতনাম, কম্বোডিয়া, এমনকি পাকিস্তানও। বিশেষজ্ঞরা বলছেন, পণ্যের বৈচিত্র্য বাড়ানো, লিড টাইম ও জ্বালানি সংকট কমানো গেলে রপ্তানি কমতো না বাংলাদেশের।
রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন মিরাজ সুমন। দেশ থেকে রপ্তানিমুখী পোশাকের 4 ভাগের 3 ভাগের গন্তব্যই যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে। গেল অর্থবছরে যা ছিল প্রায় $29 বিলিয়ন, যেখানে রপ্তানিকারক হিসেবে ছিল শক্ত অবস্থান। কিন্তু বছরখানেক আগে আরোপিত ট্রাম্প ট্যারিফ এবং বৈশ্বিক অস্থিরতা চিন্তা বাড়িয়েছে উদ্যোক্তাদের। মার্কিন বস্ত্র দপ্তরের হিসাবে গেল বছরের আগস্ট থেকে চলতি বছরের জুন পর্যন্ত 4.4% বা $28 কোটি রপ্তানি হারায় বাংলাদেশ। অন্যদিকে ইউরোস্টেটের তথ্যমতে একই সময়ে ইইউতে হারাতে হয় $119 কোটি রপ্তানি, অর্থাৎ সব মিলিয়ে যা 147 কোটি। অথচ এই সময়ে দুই বাজারেই রপ্তানি বেড়েছে প্রতিযোগী ভিয়েতনাম, কম্বোডিয়া, এমনকি পাকিস্তানেরও। আজকে একটা পার্সেন্টেজ, কালকে একটা পার্সেন্টেজ, এটা নিয়ে একটা অনিশ্চিত ছিল। এখন মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। বায়াররাও জানে কত ট্যারিফ দিতে হবে, আমরাও জানি। তো এটা আমরা সবসময় জানি, আমাদের স্থানীয় সমস্যার সাথে সাথে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু আমাদের ব্যবসাকে ইম্প্যাক্ট করতে পারে নেগেটিভলি। তো সেই ব্যাপারে আমাদের ইন্ডিভিজুয়াল যে ক্যাপাসিটি প্রত্যেকটা ফ্যাক্টরির, যারা বেশি ইফিশিয়েন্ট হবে তারাই সার্ভাইভ করবে। প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার বড় কারণগুলোর মধ্যে রয়েছে জ্বালানি সংকট, আছে দীর্ঘদিন ধরে একই ধরনের পোশাক রপ্তানির প্রবণতাও। এই উদ্যোক্তা মনে করেন বিশ্ববাজারে পণ্যের চাহিদা ও ডিজাইনে পরিবর্তন আসছে প্রতিনিয়ত, যার সাথে খাপ খাওয়াতে না পারলে ঝুঁকি বাড়বে এই খাতে। আমাদের এফিসিয়েন্সি আমরা গত বছর থেকে এই বছর অনেক ভালো করার কারণে, প্রাইস বেনিফিট সব কিছুর কারণে আমাদের গত 2-3 বছর ধরেই এত ক্রাইসিসের মধ্যেও আমরা প্রায় 15-20% বিজনেস আমরা প্রতি বছরই বাড়াতে সক্ষম হচ্ছি। এই বছর আমরা $320 মিলিয়ন এক্সপোর্ট করব। আমাদের টার্গেট হলো আগামী বছর আমরা প্রায় $350 মিলিয়ন বিজনেস করব। সেটা আমাদের যে প্রজেকশন, তাতে আমরা আশা করছি এটা আমরা করতে পারবো। বিশ্লেষকদের মতে লিড টাইম ও জ্বালানি সংকট নিরসনের দায়িত্ব সরকারের, আর উদ্যোক্তাকে মনোযোগ দিতে হবে পণ্যের উৎপাদনশীলতা, নতুনত্ব ও খরচ সাশ্রয়ে। বিদ্যুৎ, জ্বালানি থেকে শুরু করে আমাদের ব্যবসা পরিবেশ, আমাদের লিড টাইম, আমাদের প্রযুক্তিকে যাতে আমরা আরও বেশি ব্যবহার করতে পারি সেই জন্য প্রণোদনা, আমাদের এই কটন থেকে নন কটনে যাওয়া, আমাদের উইদিন রেডিমেড গার্মেন্টস, আমাদের ডাইভার্সিফিকেশন, পণ্য বৈচিত্র্যকরণ, এইসব জায়গাগুলোতে আমরা যদি জোর দেই, পণ্য ডাইভার্সিফাই করতে পারলে মার্কেটও ডাইভার্সিফিকেশন করাটা সহজ হবে। ট্রাম্প ট্যারিফের চাপ সামাল দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ, কিন্তু সেখান থেকে যথেষ্ট সুফল পাওয়া নিয়েও রয়েছে আশঙ্কা। অভ্যন্তরীণ নানা সংকটের মাঝে তৈরি পোশাক খাতে নতুন করে আঘাত হানে ট্রাম্প ট্যারিফ। এতে বিপাকে পড়েন উদ্যোক্তারা, ভাটা পড়ে রপ্তানি আয়ে। তবে স্নোটেক্সের মতো বহু প্রতিষ্ঠান এই সংকট মোকাবেলা করছে সাশ্রয়ী উৎপাদন ব্যবস্থার মাধ্যমে। রাকিব হোসেন, 71, ধামরাই, ঢাকা। সবশেষ অর্থ বছরে প্রায় 9.5% কমেছে পোশাক খাতের কাঁচামাল আমদানি, ফলে যা দাঁড়ায় $15 বিলিয়ন। আগের অর্থ বছরও যা ছিল $16 বিলিয়নের উপরে। বাংলাদেশ ব্যাংক এ তথ্য প্রকাশ করেছে। বলা হয় যে সুতা, তুলা, ম্যানমেড ফাইবার সহ যাবতীয় কাঁচামালের পেছনে এই ব্যয় করা হয়। অন্যদিকে একই অর্থ বছরে এই খাতে মোট রপ্তানি ছিল $39 বিলিয়ন মতো, সেটিও বছর ব্যবধানে কমেছে কিছুটা। তবে আমদানি কমায় আপাত দৃষ্টিতে নিট আয় বেশি মনে হলেও তা চলে যাচ্ছে গ্যাস, বিদ্যুৎ সহ উৎপাদন ব্যয়ের পেছনে। ফলে মূল্য সংযোজনের বিচারে উদ্যোক্তারা পিছিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। বরাবরের মতো রপ্তানির শীর্ষ গন্তব্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। 6 মাসে 95টি কারখানা বন্ধ ও কর্মহীন সংক্রান্ত হিসাব প্রকৃত তথ্য উপাত্তের ভিত্তিতে করা হয়নি। অসাবধানতাবশত এমন ভুলের জন্য দুঃখ প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। মঙ্গলবার পাঠানো বিবৃতিতে বলা হয়, প্রতিবেদন তৈরির সময় তথ্যটির মূল উৎস যাচাই করা হয়নি। একাধিক গণমাধ্যম থেকে নেওয়া হলেও তাতে সময়কাল পরিবর্তন করা ছিল, জানিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক থাকার কথাও বলে সংস্থাটি। উল্লেখ্য, গেল সোমবার মিডিয়া ব্রিফিংয়ে অর্থনীতির বিভিন্ন সূচক তার বাস্তবতার সাথে এই তথ্য তুলে ধরে সিপিডি। একদিকে গ্যাস বিদ্যুতের তীব্র সংকট, অন্যদিকে পাল্লা দিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। এমন নজিরবিহীন দুর্ভোগে দিন পার করছেন নগরবাসী। রয়েছে গ্যাস ছাড়াই বিল পরিশোধের চাপও, ফলে নিত্যদিনের রান্নায় খুঁজতে হচ্ছে বিকল্প উপায়। এতে এলপিজি কিংবা বৈদ্যুতিক চুলা ব্যবহারে যোগ হয়েছে বাড়তি খরচ। বিশেষজ্ঞদের মতে পরিস্থিতির উন্নয়নে সমাধান বের করতে হবে সরকারকেই। রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ ফরিদ।
রাজধানীর তেজগাঁও এলাকার এই বাজারে কিছুটা কম দামে কেনা যায় মাছ, মুরগি, ডিম সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য। ফলে সীমিত আয়ের মানুষের বিকল্প ছিল এটি। কিন্তু টানা কয়েক মাসের ঊর্ধ্বমুখী দামের প্রভাবে কমেছে বেচাকেনা। মানুষের তো টেয়া নাই, বাজার করবো কিভাবে? কোনো মতো দিন যায় মানুষের। যেখানে মনে করে 1 কেজি খাইতো, না 0.5 কেজি খায় না। হাতে যদি পয়সা করি না থাকে তাহলে আমরা কি দিয়ে নিব? ওই যেটা নেই একটাই, খালি কোনো মতে জীবনটা বাঁচানি। কই আমার তাহলে সকালে বাজার কোন সময় বেঁচে যাইতাম না। যেটা ইনকাম করি এটার সাথে খাওয়া দাওয়া খরচ টিকে না। ঢাকা থাকতে কষ্ট হলে না কি করা যাবে? আমার 1 লাখ হেঁটে আমার 4টা মানুষ পালা লাগে। বাড়তি খরচ করে কিংবা চাহিদার চেয়ে কম পরিমাণে কেনা সেই পণ্য স্বস্তিতে রান্না করাও যাচ্ছে না। কেননা মাসখানেক ধরে তীব্র গ্যাস সংকটে ভুগছেন বাসাবাড়ির গ্রাহকরা। রান্নার কাজে এলপিজি কিংবা বৈদ্যুতিক চুলা ব্যবহারে গুনতে হচ্ছে বাড়তি খরচ। লাইনের গ্যাসটাই আমার জন্য ভালো ছিল, স্বস্তিদায়ক ছিল, আমার বাজেটের ভিতরে ছিল। কিন্তু লাইনের গ্যাসটা আমি সবসময় পাচ্ছি না, বাধ্য হয়ে আমি এলপিজি নিছি। এলপিজিতে আমার দাম অতিরিক্ত হয়ে যায়, এটা আমার পরিবারের জন্য এবং আর্থিকভাবে আমার খুব চাপের মুখে পড়তে হচ্ছে। গ্যাসের বিল মান্থলি প্রত্যেক মাসে পেমেন্ট করতেই হইতেছে। এছাড়া প্রত্যেক মাসে কারেন্ট বিলও হইতেছে। প্রত্যেক মাসে কারেন্ট বিল 1,000 টাকা বেশি হইতেছে, এই জায়গায় ব্যয় বাড়ছে। তাছাড়া প্রত্যেক মাসে 2,000 টাকা খরচ কাটে এলপি গ্যাস কিনে আনতে হয়, এলপি গ্যাসও লাগতেছে। গ্যাসের সংকটে হঠাৎ চাহিদা বাড়ায় বৈদ্যুতিক চুলাসহ রান্না করার বিভিন্ন সামগ্রীর দামও ঊর্ধ্বমুখী। একদিকে লাইনে মিলছে না গ্যাস, অন্যদিকে এলপিজির বাড়তি দর। এমন পরিস্থিতিতে বৈদ্যুতিক চুলাসহ বিভিন্ন যন্ত্রের চাহিদা বেড়েছে। তবে তাও কিনতে হচ্ছে লোডশেডিংয়ের চাপ মাথায় রেখেই। বিশ্লেষকরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে বাসাবাড়িতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন। তাই লোডশেডিং কমিয়ে আনার পাশাপাশি রান্নায় বিকল্প পথে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে হবে সরকারকে। একটা অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা এলপিজি আমরা অ্যাভেলেবিলিটি দিতে পারি এবং ইলেকট্রিসিটি অ্যাভেলেবিলিটিটাও যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমরা এই হাউস হোল্ড সেক্টর থেকে আমরা গ্যাসটা আমরা উঠিয়ে নেওয়া যায়। এই পরিস্থিতিতে ধরেন কেউ পে করবে কিন্তু তার পরিপ্রেক্ষিতে হচ্ছে সে গ্যাস পাবে না, এই জিনিসটা আসলে এটা চলমান থাকা আসলে খুব বেশি সমীচীন না। সরকারি হিসেবে বর্তমানে মূল্যস্ফীতির হার প্রায় 8.5%, আর বাসাবাড়িতে সরবরাহকৃত গ্যাসের পরিমাণ দৈনিক প্রায় 20 কোটি ঘনফুট। রাকিব হোসেন, 71, ঢাকা। দর্শক, এই মুহূর্তে আমরা জ্বালানি পরিস্থিতির খবর জানাতে চাই। রাজধানীর পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। রাকিব, আজকের দিনের গ্যাস পরিস্থিতি, জ্বালানি পরিস্থিতি কেমন দেখছেন? আপনি তো নিশ্চয়ই পেট্রোল পাম্পে রয়েছেন, সিএনজি স্টেশনে, কেমন পরিস্থিতি সেখানকার? ফারুক, পরিস্থিতির আসলে কোনো রকম উন্নতি হয়েছে সেটা আসলে বলা যাচ্ছে না, কেননা জাতীয় গ্রিডে সরবরাহকৃত গ্যাসের পরিমাণ এখনও আগের পর্যায়ে যায়নি। অর্থাৎ গত 1 মাস ধরে যেই সংকট আমরা ফেস করছি সেই সংকট এখনও রয়ে গেছে। এই যে কারণে আসলে বাসাবাড়ি, সিএনজি স্টেশন এবং শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র সব জায়গায় এখনও তীব্র গ্যাস সংকট রয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন মগবাজারের যেই গ্যাস পাম্পে রয়েছি, সেখানে যানবাহনের একটা চাপ রয়েছে গ্যাসের জন্য, তবে সেটি তুলনামূলক কম এই কারণে যে আজকে ছুটির দিন হওয়ার কারণে যানবাহনের চাপ কিছুটা কম রয়েছে এবং এখানে প্রায় 10টি গাড়ি একসঙ্গে গ্যাস সংগ্রহ করতে পারছেন। তবে প্রেশার আসলে কম থাকার কারণে গ্যাস কাঙ্ক্ষিত পর্যায়ে তারা পাচ্ছেন না। যেখানে যাদের 600 টাকার গ্যাস পাওয়ার কথা তারা পাচ্ছেন 200 টাকার গ্যাস বা 300 টাকার গ্যাস এরকম। এবং এখানে যারা যানবাহন চালক আছেন তাদের সাথে কথা বলে জেনেছি যে আসলে তারা এই গ্যাসের জন্য খুব কষ্ট করতে হচ্ছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তেলের ক্রাইসিসের সময় আমরা দেখেছি যে কেউ চাইলে 10 লিটারের জায়গায় 20 লিটার তেল নেওয়ার সুযোগ ছিল, কিন্তু গ্যাসের বিষয়টা এমন একটা বিষয় যে এখানে স্বাভাবিকভাবে যদি গ্যাস গাড়িতে না ঢুকে, সিলিন্ডারে না প্রবেশ করে, তাহলে কিন্তু আলাদাভাবে সেই গ্যাস নেয়ার বা আলাদা করে রিজার্ভ করার কোনো সুযোগ নেই। সেজন্য কিন্তু আসলে চালকদেরকে বারবার বাধ্য হয়ে এই সিএনজি স্টেশনগুলোতে এসে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা এবং কাঙ্ক্ষিত পর্যায়ে গ্যাস না পেয়ে পরবর্তীতে আবারও গ্যাসের জন্য লাইনে দাঁড়াতে হয়।
এবং এই পরিস্থিতি আসলে বাসাবাড়িতেও কিন্তু ভয়াবহ পর্যায়ে গেছে। আপনার একটু আগে তো রিপোর্টে দেখলেনই যে আসলে যারা প্রতি মাসে 1080 টাকা করে গ্যাসের বিল দিচ্ছেন, তারা তো গত 1 মাস ধরে গ্যাস পাচ্ছেন না, তবুও মাস শেষে বিল দিতে হচ্ছে এবং হচ্ছে তাদেরকে কিন্তু বৈদ্যুতিক চুলা এলপিজির ক্ষেত্রেও বাড়তি খরচ করতে হচ্ছে। তো এই সংকটটা আসলে কবে নাগাদ নিরসন হবে এবং মানুষ কিভাবে এ থেকে মুক্তি পাবে সেটা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না, তবে সরকার চেষ্টা করছে। আমরা যতটুকু। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, জ্বালানি পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হোসেন। দর্শক, জ্বালানির তীব্র সংকটের সাথে সাথে উচ্চ মূল্যে বিক্রি হচ্ছে বিভিন্ন নিত্যপণ্য। আমরা বাজার ঘুরে যেটা দেখা গেছে যে গেল বেশ কয়েকদিন ধরে মূল্যস্ফীতি যে কাগজে কলমে সেটি কমেছে, বাজারে কিন্তু সেই দামের প্রভাবটা কিন্তু পড়েনি। বাজারে উল্টো এই নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। যাচ্ছি তার কাছে। মেজবা, আজকের দিনে বাজার পরিস্থিতি কেমন দেখছেন সেটি জানাবেন। ফারুক, আজকে ছুটির দিন। আমি যে রাজধানীর হাতিরপুল বাজারে এসেছি, এই বাজারে এখন যে অবশ্যই আমরা গেল কয়েকদিন যে বৃষ্টির যে দাপট ছিল সে তারপর থেকে যে বাজারের ঊর্ধ্বমুখী, বিশেষ করে সবজির বাজারে যেটি 100 টাকার উপরে প্রায় প্রতিটি সবজি ছিল, সেটি কিছুটা নেমে এখন 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। বিশেষ করে বেগুনের দামটা কিন্তু এখনো 100 থেকে 120 টাকা বিক্রি হচ্ছে, যেটি 150 টাকা পর্যন্ত। সবকিছু মিলে বাজারের যে অস্থিরতা সেটি কিন্তু এখনো রয়েই গেছে। আমরা গেল যদি 1 মাসের প্রতি সপ্তাহের যদি বিশ্লেষণটা বলার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু দামের যে অস্থিরতা সেটি কিন্তু রয়েছে। আমরা গেল 2-3 সপ্তাহ আগে যে ডিমের দাম 120 থেকে 30 টাকা ছিল, সেটি কিন্তু 150 টাকা প্রতি ডজন বিক্রি হচ্ছে। এর সাথে ব্রয়লার মুরগিটার ক্ষেত্রে আমরা দেখেছি এই সময়ে অন্যান্য বছরে যেটি 150 থেকে 160-70 টাকা বিক্রি হতো, সেটি কিন্তু এবার এসে ঠেকেছে প্রায় 200 টাকা। কোনো কোনো ক্ষেত্রে বাজার ভেদে এটি 210 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সবকিছু মিলে আসলে সাধারণ মানুষের সবজি থেকে মাছ মাংস কোনোটাতে আসলে সাধারণ মানুষের কিন্তু স্বস্তি নেই। যদি বাজারে যে বলছি সরকারের পক্ষ থেকে তদারকির কথা, সেটি কিন্তু বাড়ানো যদি না যায় এবং সরকারের সরাসরি হস্তক্ষেপ না আসে, সেক্ষেত্রে কিন্তু বাজারের এই যে অবস্থা, সাধারণ মানুষের পকেট কাটার যে অবস্থা, সাধারণ মানুষের কিন্তু সেটি একই সাথে যদি মূল্যস্ফীতির দিকে। মেজবা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানীর বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মেজবা হাসান। 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।